প্রিয় উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের প্রথম অধ্যায় অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক, মৌলিক ধারণা ও রাজনৈতিক মতবাদ। এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্স অর্থাৎ বাছাই করা সবথেকে নিখুঁত 2 মার্কের প্রশ্ন ও তার উত্তর নিয়ে। তোমাদের প্রথম অধ্যায় থেকে একটি 2 মার্কের ও একটি 6 মার্কের প্রশ্ন আসবে। আলোচিত প্রশ্নগুলি প্র্যাকটিস করলে তোমরা কমন পাবেই। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। প্রথম প্রশ্ন, 20 ইয়ার্স ক্রাইসিস গ্রন্থটি কে লিখেছেন এবং এর গুরুত্ব কি? উত্তর, 20 ইয়ার্স ক্রাইসিস গ্রন্থটি E.H. কার লিখেছেন। গুরুত্ব বলে পয়েন্টস করবে। এর গুরুত্ব হলো এটি আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী দৃষ্টিভঙ্গির ভিত্তি স্থাপন করে। E.H. কার আদর্শবাদের সীমাবদ্ধতাগুলি তুলে ধরেছেন এবং ক্ষমতার গুরুত্বের উপর জোর দিয়েছেন। কোশ্চেন নাম্বার 2, আন্তর্জাতিক সম্পর্ক কোন কোন সামাজিক বিজ্ঞানের সাথে সম্পর্কিত? উত্তর, আন্তর্জাতিক সম্পর্ক একটি আন্তঃবিষয় ক্ষেত্র এবং এটি বিভিন্ন সামাজিক বিজ্ঞানের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, প্রথম পয়েন্টস করবে রাষ্ট্রবিজ্ঞান। আন্তর্জাতিক সম্পর্ক রাষ্ট্রবিজ্ঞানের একটি শাখা যা ক্ষমতা, শাসন এবং আন্তর্জাতিক ব্যবস্থার অধ্যয়ন করে। দ্বিতীয় পয়েন্টস করবে অর্থনীতি। আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন এবং বিশ্ব অর্থনীতির গতিশীলতা বোঝার জন্য অর্থনীতির জ্ঞান অপরিহার্য। তৃতীয় পয়েন্টস করবে ইতিহাস। ঐতিহাসিক প্রেক্ষাপট, পূর্ববর্তী ঘটনা এবং আন্তর্জাতিক ব্যবস্থার বিবর্তন বোঝার জন্য ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্ন নম্বর 3, আন্তর্জাতিক সম্পর্কের 2টি মৌলিক বৈশিষ্ট্য লেখো। প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের জন্য প্রথম অধ্যায় থেকে 2 মার্কের মাত্র 15টি প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। আলোচিত প্রশ্ন থেকে তোমরা কমন পাবেই। পরবর্তী ভিডিওতে এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্স 6 মার্কের প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। উত্তর, আন্তর্জাতিক সম্পর্কের 2টি মৌলিক বৈশিষ্ট্য হলো, নাম্বার 1, সার্বভৌম রাষ্ট্রসমূহের কেন্দ্রীয় ভূমিকা বলে পয়েন্টস করবে। আন্তর্জাতিক সম্পর্কের প্রধান অভিনেতা হলো সার্বভৌম রাষ্ট্র, যাদের নিজস্ব ভূখণ্ড, জনসংখ্যা, সরকার এবং অন্যান্য রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপনের ক্ষমতা রয়েছে। দ্বিতীয় পয়েন্টস, অরাজক প্রকৃতি। আন্তর্জাতিক ব্যবস্থায় কোনো একক, সর্বজনীন বা কেন্দ্রীয় কর্তৃপক্ষ নেই যা রাষ্ট্রগুলির উপর ক্ষমতা প্রয়োগ করতে পারে। এর অর্থ হলো রাষ্ট্রগুলি মূলত স্বসহায়ক এবং তাদের নিজস্ব নিরাপত্তার জন্য নিজেরাই দায়ী। এই অরাজক প্রকৃতি ক্ষমতা, সংগ্রাম এবং নিরাপত্তা উদ্বেগকে জন্ম দেয়। প্রশ্ন নম্বর 4, আন্তর্জাতিক সম্পর্কের প্রধান 3টি অ্যাক্টর কারা? উত্তর, আন্তর্জাতিক সম্পর্কের প্রধান 3টি কারক বা অ্যাক্টর হলো, নাম্বার 1, সার্বভৌম রাষ্ট্র। এরাই আন্তর্জাতিক ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিনেতা। যেমন ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন ইত্যাদি। এরা আন্তর্জাতিক আইন মেনে চলে, চুক্তি করে, যুদ্ধ করে এবং নিজেদের জাতীয় স্বার্থ পূরণের চেষ্টা করে। দ্বিতীয় পয়েন্টস করবে আন্তর্জাতিক আন্তঃসরকারি সংস্থা। এগুলি বিভিন্ন সার্বভৌম রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে গঠিত হয়, যেমন জাতিপুঞ্জ, বিশ্ব বাণিজ্য সংস্থা, ইউরোপীয় ইউনিয়ন ইত্যাদি। তৃতীয় পয়েন্টস করবে অরাষ্ট্রীয় কারক। এই কারকরা রাষ্ট্র বা সরকারের অংশ নয়, কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এভাবে লিখলেই তবে কিন্তু তোমরা ফুল মার্কস পাবে। কোশ্চেন নম্বর 5, আন্তর্জাতিক সম্পর্ক পাঠে বাস্তববাদের মূল বক্তব্য কি? উত্তর, আন্তর্জাতিক সম্পর্ক পাঠে বাস্তববাদের মূল বক্তব্য হলো, প্রথম পয়েন্টস করবে ক্ষমতার সংগ্রাম। আন্তর্জাতিক রাজনীতি মূলত ক্ষমতা অর্জনের জন্য রাষ্ট্রগুলির মধ্যে একটি নিরন্তর সংগ্রাম। রাষ্ট্রগুলি নিজেদের নিরাপত্তা এবং টিকে থাকার জন্য ক্ষমতা বৃদ্ধি ও প্রয়োগের উপর জোর দেয়। দ্বিতীয় পয়েন্টস করবে স্বার্থ ও জাতীয় নিরাপত্তা। রাষ্ট্রগুলি তাদের জাতীয় স্বার্থ দ্বারা চালিত হয়। আন্তর্জাতিক ব্যবস্থার অরাজক প্রকৃতির কারণে রাষ্ট্রগুলি স্বসহায়ক এবং নিজেদের রক্ষা করার জন্য সামরিক শক্তি অপরিহার্য।
কোশ্চেন নাম্বার 6, থুকিডিডিস বাস্তববাদের কোন ধারণা প্রবর্তন করেন? উত্তর, থুকিডিডিস প্রাচীন গ্রিক ইতিহাসবিদ। তার পেলোপনেসীয় যুদ্ধের ইতিহাস গ্রন্থে বাস্তববাদের যে ধারণাটি প্রবর্তন করেন তা হলো শক্তি চূড়ান্ত বা দুর্বলের উপর সবলের শাসন। তিনি দেখিয়েছিলেন যে আন্তর্জাতিক সম্পর্কে নৈতিকতা বা ন্যায় বিচারের চেয়ে ক্ষমতা এবং স্বার্থের বিবেচনা বেশি প্রাধান্য পায়। থুকিডিডিসের মতে রাষ্ট্রগুলির আচরণ তাদের ক্ষমতা এবং টিকে থাকার ইচ্ছা দ্বারা নির্ধারিত হয় এবং আন্তর্জাতিক ব্যবস্থার অরাজক প্রকৃতি এই বাস্তবতার জন্ম দেয়। বিশেষ করে মেলিয়ান সংলাপ এই ধারণার একটি প্রকৃষ্ট উদাহরণ। কোশ্চেন নাম্বার 7, আন্তর্জাতিক সম্পর্কের প্রধান দুটি মৌলিক উপাদানের নাম লেখো। উত্তর, আন্তর্জাতিক সম্পর্কের প্রধান দুটি মৌলিক উপাদান হলো, 1 নম্বর পয়েন্টস করবে ক্ষমতা। আন্তর্জাতিক সম্পর্কে ক্ষমতা হলো একটি রাষ্ট্র বা অভিনেতার অন্য রাষ্ট্র বা অভিনেতাদের আচরণ প্রভাবিত করার বা নিয়ন্ত্রণ করার ক্ষমতা। এটি সামরিক শক্তি, অর্থনৈতিক শক্তি, সাংস্কৃতিক প্রভাব বা প্রযুক্তিগত অগ্রগতির মতো বিভিন্ন রূপে প্রকাশ পেতে পারে। ক্ষমতা আন্তর্জাতিক রাজনীতির একটি কেন্দ্রীয় চালিকা শক্তি। দ্বিতীয় পয়েন্টস করবে স্বার্থ। রাষ্ট্র বা অভিনেতারা তাদের নিজস্ব স্বার্থ দ্বারা চালিত হয়, যা তাদের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করে। জাতীয় স্বার্থের মধ্যে সাধারণত নিরাপত্তা, অর্থনৈতিক সমৃদ্ধি, ভূ রাজনৈতিক প্রভাব এবং আদর্শগত প্রচার অন্তর্ভুক্ত থাকে। আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণ প্রায়ই এই স্বার্থগুলির সংঘাত বা সমন্বয়ের উপর ভিত্তি করে হয়। কোশ্চেন নম্বর 8, বাস্তববাদ কোন ধরনের আন্তর্জাতিক ব্যবস্থা কল্পনা করে? উত্তর, বাস্তববাদ একটি অরাজক আন্তর্জাতিক ব্যবস্থা কল্পনা করে। এর অর্থ হলো আন্তর্জাতিক পর্যায়ে কোনো একক সর্বোচ্চ কর্তৃপক্ষ বা বিশ্ব সরকার নেই যা রাষ্ট্রগুলির উপর আইন প্রয়োগ করতে পারে বা তাদের আচরণ নিয়ন্ত্রণ করতে পারে। এই অরাজক পরিবেশে প্রতিটি রাষ্ট্রকেই নিজেদের নিরাপত্তার জন্য স্বসহায়ক হতে হয় এবং নিজেদের স্বার্থ রক্ষা করতে হয়। এর ফলে রাষ্ট্রগুলির মধ্যে ক্ষমতা অর্জন এবং নিরাপত্তার জন্য প্রতিযোগিতা তৈরি হয়, যা প্রায়ই সংঘাতের দিকে নিয়ে যায়। আলোচিত প্রশ্নগুলি তোমরা স্ক্রিনশট করে অথবা ভিডিওটি পজ করে খাতায় লিখে নেবে। কোশ্চেন নাম্বার 9, বাস্তববাদ অনুযায়ী যুদ্ধ অনিবার্য কেন? উত্তর, বাস্তববাদ অনুযায়ী যুদ্ধ অনিবার্য তার কারণগুলি হলো, 1 নম্বর পয়েন্টস, আন্তর্জাতিক ব্যবস্থার অরাজক প্রকৃতি। আন্তর্জাতিক ব্যবস্থায় কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষ নেই যা রাষ্ট্রগুলির মধ্যে বিরোধ নিষ্পন্ন করতে পারে বা তাদের উপর আইন প্রয়োগ করতে পারে। এর ফলে রাষ্ট্রগুলিকে নিজেদের নিরাপত্তার জন্য নিজেরাই দায়ী থাকতে হয়। দ্বিতীয় পয়েন্টস, নিরাপত্তা উভয় সংকট। যখন একটি রাষ্ট্র তার নিজের নিরাপত্তা বাড়ানোর চেষ্টা করে তখন এটি অন্য রাষ্ট্রগুলিকে অনিরাপদ বোধ করতে পারে, যার ফলে তারা সামরিক শক্তি বাড়ায়। এই চক্রটি শেষ পর্যন্ত উত্তেজনা বাড়ায় এবং যুদ্ধের ঝুঁকি তৈরি করে। কোশ্চেন নম্বর 10, উড্রো উইলসন কোন তত্ত্বের প্রবক্তা ছিল? আলোচিত প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকটি প্রশ্ন তোমরা মুখস্থ করে নেবে। আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আমি তোমাদের চতুর্থ সেমিস্টারের প্রত্যেকটি সাবজেক্টের অধ্যায় ভিত্তিক বাছাই করা প্রশ্ন অর্থাৎ সাজেস্টিভ প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে। উত্তর, উড্রো উইলসন আদর্শবাদ তত্ত্বের প্রধান প্রবক্তা ছিলেন। বিশেষ করে তিনি উইলসনীয় আদর্শবাদের জন্য পরিচিত, যা প্রথম বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক সম্পর্ককে পুনর্গঠিত করার চেষ্টা করেছিল। তার মূল ধারণাগুলির মধ্যে ছিল জাতিগুলির আত্মনিয়ন্ত্রণের অধিকার, গোপন চুক্তির বিলোপ, নিরস্ত্রীকরণ এবং একটি আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠা যার উদ্দেশ্য হবে সম্মিলিত নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যৎ যুদ্ধ প্রতিরোধ করা। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 11, লিগ অফ নেশনস আদর্শবাদের কোন ধারণার বাস্তব রূপ? উত্তর, লিগ অফ নেশনস আদর্শবাদের যৌথ নিরাপত্তা এবং আন্তর্জাতিক সহযোগিতা ও প্রতিষ্ঠান ধারণার বাস্তব রূপ ছিল। আদর্শবাদীরা বিশ্বাস করতেন যে এককভাবে রাষ্ট্রগুলির সামরিক শক্তি বৃদ্ধি করার পরিবর্তে
যদি সব রাষ্ট্র একত্রিত হয়ে কোনো আক্রমণকারী রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয় তাহলে যুদ্ধ প্রতিরোধ করা সম্ভব। লিগ অফ নেশনস এই ধারণার উপর ভিত্তি করে গঠিত হয়েছিল, যেখানে সদস্য রাষ্ট্রগুলি একে অপরের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করেছিল এবং শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করার কথা ছিল। এটি ছিল প্রথম বৃহৎ আন্তর্জাতিক সংস্থা যা বিশ্ব শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন নম্বর 12। আন্তর্জাতিক সম্পর্ক পাঠে আদর্শবাদ এবং বাস্তববাদের মধ্যে একটি মূল পার্থক্য লেখো। 12 নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও। প্রশ্ন নম্বর 13। আদর্শবাদ কোন ধরনের আন্তর্জাতিক ব্যবস্থা কল্পনা করে? উত্তর, আদর্শবাদ একটি শান্তিপূর্ণ, সহযোগিতামূলক এবং ন্যায়ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা কল্পনা করে। বাস্তববাদের অরাজক ব্যবস্থার ধারণার বিপরীতে আদর্শবাদীরা বিশ্বাস করতেন যে আন্তর্জাতিক আইন, নৈতিক নীতি, আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রসারের মাধ্যমে রাষ্ট্রগুলির সংঘাত পরিহার করে পারস্পরিক সহযোগিতা করতে পারে। তারা একটি বিশ্ব সমাজ এবং একটি আন্তর্জাতিক সম্প্রদায় গঠনের কথা ভাবে, যেখানে সাধারণ স্বার্থ ও মূল্যবোধের ভিত্তিতে সম্পর্ক গড়ে ওঠে এবং যেখানে যুদ্ধ একটি অগ্রহণযোগ্য সমাধান। পরের প্রশ্ন নম্বর 14। আন্তর্জাতিক সম্পর্ক কিভাবে একটি পাঠ্য বিষয় হিসাবে বিকশিত হয়েছিল? উত্তর, আন্তর্জাতিক সম্পর্ক একটি স্বতন্ত্র পাঠ্য বিষয় হিসাবে প্রথম বিশ্বযুদ্ধের পর বিকশিত হয়েছিল। 1919 সালে ওয়েলসের বিশ্বের প্রথম আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ চালু হয়, তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত এবং লিগ অফ নেশনসের ব্যর্থতা আদর্শবাদের দুর্বলতা প্রকাশ করে। এর প্রতিক্রিয়ায় বাস্তববাদ একটি প্রভাবশালী তত্ত্ব হিসাবে আবির্ভূত হয়। ঠান্ডা যুদ্ধের সময় আন্তর্জাতিক সম্পর্কে আচরণবাদ এবং নয়া বাস্তববাদ ও নয়া উদারবাদ এর মতে তত্ত্বগুলি বিকশিত হয়, যা বৈজ্ঞানিক পদ্ধতি এবং কাঠামোগত বিশ্লেষণের উপর জোর দেয়। এভাবে আন্তর্জাতিক সম্পর্ক আজ বিশ্ব রাজনীতির জটিল প্রক্রিয়াগুলি বোঝার একটি অপরিহার্য পাঠ্য বিষয় হিসাবে গড়ে উঠেছে। আজকের আলোচনার অর্থাৎ তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের প্রথম অধ্যায়ের 2 মার্কের লাস্ট প্রশ্ন, মার্ক্সবাদীদের মতে রাষ্ট্র কি? উত্তর, মার্ক্সবাদীদের মতে রাষ্ট্র হলো মূলত শাসক শ্রেণীর স্বার্থ রক্ষার একটি যন্ত্র। কার্ল মার্ক্স এবং ফ্রেডরিক অ্যাঞ্জেলসের ধারণার উপর ভিত্তি করে মার্ক্সবাদীরা বিশ্বাস করেন যে রাষ্ট্র কোনো নিরপেক্ষ সত্তা নয়, বরং এটি একটি শ্রেণীর ক্ষমতা এবং সম্পত্তি রক্ষা করার জন্য ব্যবহৃত হয়। এটি পুঁজিবাদের উৎপাদন সম্পর্ক বজায় রাখতে এবং শ্রমজীবী শ্রেণীকে শোষণ করতে সাহায্য করে। রাষ্ট্র এবং এর আইন কানুন সমাজের অর্থনৈতিক কাঠামোর একটি উপরিকাঠামো, অর্থাৎ উৎপাদন পদ্ধতি এবং অর্থনৈতিক সম্পর্কই রাষ্ট্রের প্রকৃতি নির্ধারণ করে। রাষ্ট্র ঐতিহাসিক বিকাশের একটি নির্দিষ্ট পর্যায়ে উদ্ভূত হয়েছে এবং শ্রেণীগত বিভাজন দূর হলে এটি বিলুপ্ত হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ অর্থাৎ সাজেস্টিভ 6 মার্কের প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। এছাড়া তোমাদের চতুর্থ সেমিস্টারের প্রত্যেকটি সাবজেক্টের অধ্যায় ভিত্তিক প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।